নিশির রাতে ধোয়া ওঠে কালো ছায়া জাকে দাঁড়িয়ে শূন্যে ঘন জঙ্গলের গভীরে এক কাপালিক জোরালো স্বরে আর্তনাদ করে চলেছে। তার কণ্ঠ থেকে বেরিয়ে আসছে এক ভয়ানক পিশাচ মন্ত্র, যা গোটা বনভূমিকে ভয়ে থরথর করে তুলেছে। প্রতিটি মন্ত্রধ্বনি যেন রাতের নিস্তব্ধতাকে আরো গা ছমছমে করে তুলেছে। চারপাশে অন্ধকারের মাঝে গাছপালার ঝোপে ঝাড়ের ফাঁক গলে উঁকি দিচ্ছে এক জোড়া জ্বলন্ত চোখ, যা আরো বিভীষিকার ছাপ ফেলে দিচ্ছে পরিবেশে। শৈলেন একটি গাছের পিছনে দাঁড়িয়ে সবকিছু গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছিল। তার মনে এক ভয়ানক কৌতূহল জেগে উঠেছিল, এক অদ্ভুত আকর্ষণ যা তাকে নিরন্তর এগিয়ে নিয়ে যাচ্ছে। যেন কিছু একটা তাকে ডাকছে, কিন্তু সে জানত না সেটা কি। অন্ধকারে কিছু একটা ছিল যা তার সত্তাকে গিলে ফেলতে চাচ্ছিল। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল। মনে হচ্ছিল যেন কোনো অশুভ রহস্য তাকে অনুসরণ করছে। সে সেই রহস্যের হাত থেকে পালাতে চাইছিল, কিন্তু কৌতূহল তাকে এমনভাবে গ্রাস করছিল যে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে বাধ্য করছিল সেই অজানা দিকে এগিয়ে যেতে। এক সময় কাপালিক মন্ত্র থামিয়ে নিস্তব্ধ হয়ে যায়। তার গভীর একাগ্রতা ভেঙে যায় যেন। চারপাশে ছড়িয়ে থাকা নিবিড় অন্ধকারের মধ্যে কেবল তার চেহারা মৃদু আলোয় দেখা যাচ্ছিল। মন্ত্রপাঠের মাঝেই হঠাৎ যেন কোনো অদৃশ্য শক্তি তার কণ্ঠরোধ করে। শৈলেন দৃশ্যটি দেখে থমকে যায়। তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সে ধীরে ধীরে কাপালিকের দিকে এগোতে থাকে। প্রতিটি পদক্ষেপেই তার মনে ভয় আর কৌতূহল বাড়তে থাকে। আমি জানতাম তুই আসবি। তোর অপেক্ষাতেই ছিলাম। বল বল কি চাস তুই, বল। আমি তন্ত্রক্রিয়া শিখতে চাই। তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই পারবি রপ্ত করতে। কিছুদিন আমার চেলা হয়ে থাক, তারপর তোকে মন্ত্র দেব। শৈলেন মাথা নেড়ে সম্মতি জানায়। ঠিক তখনই ঝোপঝাড়ের আড়াল থেকে অসংখ্য কালো ছায়া বেরিয়ে আসে। ছায়াগুলোর চলার ভঙ্গি ছিল অস্বাভাবিক, যেন তারা কোনো অজানা শক্তির নিয়ন্ত্রণে চলছে। প্রতিটি ছায়া ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে ওদের দিকে। কারা ওরা এমন অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে এগিয়ে আসছে কেন? শৈলেনের চোখে স্পষ্ট আতঙ্ক ফুটে উঠেছে। ওরা চৈর পিশাচ, আমার ডাকে এসেছে। ওরা কোনো সাধারণ আত্মা নয়। ওরা ভয়ানক শক্তিশালী, কিন্তু মানুষের শরীর ছাড়া ওদের ক্ষমতা প্রকাশ পায় না। তুই এনে দিবি ওদের মানুষের শরীর। ওরা জ্যান্ত মানুষের শরীরে প্রবেশ করলেই নিজেদের সম্পূর্ণ শক্তি প্রকাশ করতে পারবে। কাপালিকের কথাগুলো শৈলেনের হৃদয় শীতল করে দেয়। চারপাশের কালো ছায়াগুলো অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে থাকে, যেন তারা কিছু খুঁজছে। ওদেরকে যেতে বলো। আমি আর সহ্য করতে পারছি না। ওদের দিকে তাকালে মনে হচ্ছে শরীরটা ভেঙে পড়বে। ভেতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। তুমি ওদেরকে এখনই চলে যেতে বলো। এই তুই প্রেততন্ত্র শিখবি? সামান্য পিশাচদের দেখে তোর এই হাল? ভয় পেলে চলবে না শৈলেন। যদি ওদের সামনে টিকতে না পারিস, তাহলে কিভাবে আয়ত্ত করবি প্রেততন্ত্র? হ্যাঁ? কাপালিক শৈলেনের নীরবতা আর তার ভগ্ন অবস্থা দেখে দৃঢ় কণ্ঠে কালো মূর্তিগুলোর উদ্দেশ্যে বলে ওঠে, চলে যাও সবাই, চলে যাও। কালো মূর্তিগুলো এই ভয়ঙ্কর কণ্ঠ শুনে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে থাকে। তাদের মিলিয়ে যাওয়ার আর্তনাদও বাতাসের সঙ্গে একাকার হয়ে হারিয়ে যায়।
আকাশে থালার মতো গোল চাঁদ উঠে চারপাশে জ্যোৎস্নার আলো ছড়িয়ে দিয়েছে। মাটির বাড়ির দাওয়ায় বসে দুজন বন্ধু গভীর কথোপকথনে মগ্ন। একজন খগেন আর একজন মগা। দুজনেই পেশায় গুণীন। জীবনের তিক্ত মধুর অভিজ্ঞতা তাদের কথায় স্পষ্ট। চাঁদের আলোয় তাদের মুখের গম্ভীর্য যেন আরো প্রকট হয়ে উঠেছে। নীরব রাতের মাঝে শুধু তাদের কথার চাপা স্বর ভেসে আসছে। শোন মগা, কাল কিন্তু আমি বেরিয়ে পড়ছি একটা খুবই জরুরি কাজে। গ্রাম থেকে 3 ক্রোশ দূরে বড় বটগাছটার তলায় একটা যজ্ঞের আয়োজন করতে হবে। ওখানকার লোকেরা জানিয়েছে ওখানে একটা পুরনো অভিশাপ মাথাচাড়া দিয়ে উঠেছে। জানিসই তো, সময় মতো ওই যজ্ঞ না করলে বড় বিপদ হতে পারে। এদিকে সত্য কৈলার ছেলেটার অবস্থা মোটেই ভালো না, মনে হচ্ছে বাতাস লেগেছে। আজ একবার ঝাড়িয়ে দিয়ে এসেছি, কিন্তু যদি তাও কিছু একটা হয়, সত্য কাল তোর কাছেই আসবে। ওকে ফিরিয়ে দিস না যেন আবার। আমি ওকে বলেও দিয়েছি যে কাল আমি বাড়িতে থাকবো না। তাই কিছু হলে তুই দেখে নিস, বুঝলি? সে দেখবো খন। কিন্তু শোন খগেন, একটা কথা বলি, তুই তোর কাজটাকে এমন সব জায়গায় নষ্ট করছিস দেখলেও হাসি পায়। বাতাস লেগেছে, অভিশাপ ঠেকাতে হবে। তুই তো সবার বাঁচানোর দায় নিয়ে বসেছিস রে। হ্যাঁ, এত ক্ষমতা তোর হাতে, অথচ দেখ নিজের জন্য একটা কিছু করতে পারিস না। আমি তোর জায়গায় থাকলে এই গ্রামের লোকজন আজ আমার কথায় উঠতো আর বসতো। আর তুই সারা দিন দরিদ্র লোকের ঝামেলা মেটাতে মেটাতে নিজের শক্তি নষ্ট করছিস। তোর মতো শক্তি যদি আমার থাকতো, দেখতিস দেখতিস কিভাবে কাজে লাগাতাম। এমন শক্তি পেয়েও তুই কেবল সৎ মানুষ সাজতেই ব্যস্ত, তাই না? মগা, আমি গুণিন বিদ্যা শিখেছি শুধু মানুষের মঙ্গলের জন্য, শয়তানি করার জন্য নয়। তুই যদি ভাবিস ক্ষমতা দিয়ে মানুষকে পায়ের তলায় আনতে হয়, তাহলে তুই ভুল জায়গায় দাঁড়িয়ে আছিস। আমি যা করি সেটা তোর মতো লোভী মন নিয়ে বোঝা মুশকিল। মনে রাখিস, শক্তি কেবল নিজের জন্য নয়, মানুষের উপকারে লাগাতে হয়। যদি তা না করিস, তাহলে একদিন তা নিজেকেই মারতে শুরু করবে, বুঝলে? তুই যা বলিস খগেন, কিন্তু একদিন বুঝবি শক্তি শুধু অন্যদের জন্য নয়, নিজেকে প্রমাণ করতেও লাগে। যাকে সত্যের ছেলের কি হয়েছে একটু খোলসা করে বল দেখি, শুনি। বেশি কিছু হয়নি, বললুম না ওই বাতাস লেগেছিল। আমি ফুটপাতা বেটে তার রস ছেলেটার চোখে আর মুখে অল্প করে দিয়েছি, তারপর একটু সুস্থ হয়েছে। কাল যদি সত্য তোর কাছে আসে, ওকে ফিরিয়ে দিস না যেন আবার। মগা মুখে কিছু না বলে স্থির চোখে খগেনের দিকে তাকিয়ে মাথা নাড়ে। পরের দিন ভোরের আলো ফুটতেই খগেন বেরিয়ে পড়ে তার গন্তব্যের দিকে। অন্ধকার কেটে বেলা বাড়তেই মগা নিজের বাড়ির দাওয়ায় বসে নিমদাতন করতে থাকে। হালকা রোদ তার গায়ে পড়ে মৃদু উষ্ণতা নিয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে একটা লোক দৌড়ে মগার বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। মগাদা, মগাদা, দয়া করে আমার ছেলেটাকে বাঁচাও। মগা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে? ছেলেটা আমার সারা রাত
ঠিক ছিল, কিন্তু সকাল হতেই হঠাৎ কাঁপুনি শুরু হয়। কথা বলতে পারছিল না, শুধু গো গো করছিল। তারপর হঠাৎ করেই পুরো নিস্তব্ধ মেরে যায়। কি করব বুঝতে পারছিলাম না। তারপর খগেনদার কথা মনে পড়ে গেল। খগেনদা কাল বলেছিল কিছু হলে তোমার কাছে আসতে মগাদা। দয়া করে তুমি একবারটি আমার বাড়িতে চলো, আমার ছেলেকে একটু দেখবে, চলো। প্রথমে আমার কাছে না এসে খগেনের কাছে গেলি যে? দেখলি তো তোর ছেলের কি হাল করে ছাড়লো খগেন। যা, এখন আমার কাছে দৌড়ে এলি কেন? খগেনের কাছে যা। হ্যাঁ, এমনটা বললো না, খগেন নাই তো বললো কিছু হলে তোমার কাছে আসতে। দয়া করে চলো একবার আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা, সে নয় যাবো খন, কিন্তু পারিশ্রমিক দিতে পারবি তো? পারিশ্রমিক? ঠিক বুঝলাম না, কি বলতে চাইছো তুমি? ন্যাকা ষষ্ঠী, টাকা 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 দিতে পারবি তো, নাকি ফোকটে কাজ সারতে চাস? খগেনদা তো বিনামূল্যে কাজ দেখে গেল। সে ও দেখে, কিন্তু আমি তো দেখবো না। ফোকটে আমি কোনো কাজ করি না, বুঝলি? আচ্ছা, ঠিক আছে, দেবো, আমি দেবো। তুমি একবারটি চলো আমার সাথে। দাঁড়া, আমি ভেতর থেকে একটা জামা পরে আসি। সত্য মাথা নাড়ে, কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে আসে মগা। সত্যর ছেলে শুয়ে আছে খাটে, তার চোখের কোণে কালচিটের দাগ, আর চোখের মণিটা ছোট হয়ে এসেছে। ছেলেটা একদৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে আছে, চোখের পাতা ফেলছে না। মগা কিছুক্ষণ দাঁড়িয়ে ছেলেটির দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। এই সুযোগ মগা, দেখিয়ে দে তুই কোন মাপের গুণিন। সবাই খগেনকেই বড় গুণিন বলে চেনে না। আজকের পর থেকে সবাই তোকে শ্রেষ্ঠ ভাববে। কি হলো মগাদা, বাহ, চুপ করে রইলে যে? কিছু একটা করো, আমার ছেলেটা যে একেবারে। আরে দাঁড়া দাঁড়া, এত উতলা হলে চলে নাকি? কি হয়েছে সেটা বুঝতে হবে না আগে? আর এখন দেখে যা বুঝলুম সেটা খুব ভালো কিছু না। তোর ছেলের উপর একটা প্রেত ভর করে আছে, বুঝলি? আর সে চাই তাই প্রেত নয় যে ঝাড়ফুঁকে পালাবে। আর একটা তন্ত্রক্রিয়া করতে হবে, না হলে সেই প্রেত বেটা তোর ছেলেকে ছেড়ে যাবে না। এখন সে তন্ত্রে মোটামুটি ভালো খরচ হতে পারে। তুই যদি রাজি থাকিস তাহলে সেই তন্ত্র করব। বল, কি বলছিস? যেটা ভালো মনে হয় করো, কিন্তু দয়া করে আমার ছেলেটাকে ঠিক করে দাও মগাদা। ঠিক আছে, তোর ছেলেকে একটা ফাঁকা ঘরে নিয়ে যা। তারপর তোর ছেলেকে সেই ঘরে নিয়ে গিয়ে মাটিতে শুইয়ে দিবি। চারিদিকে চুন দিয়ে সমান করে একটা রেখা টেনে দিবি। বাকি যা লাগবে আমি নিয়ে আসছি এক্ষুনি। আর হ্যাঁ, মায়ার বসে ভুলেও তোর ছেলেকে একবারের জন্য ডাকিস নাও যেন, এতে তোরও বিপদ হতে পারে, বুঝলি? মগা চোখ বন্ধ করে মনে মনে মন্ত্র জপ করছে, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, কেবল ঠোঁট দুটো নীরবে নড়ছে। সত্য চুপচাপ ছেলের সামনে বসে আছে। ছেলেটার চারপাশে চুন দিয়ে সমান করে একটা রেখা টানা। ছেলেটার চোখ এখন বন্ধ। সত্যর চোখ ভিজে উঠেছে অশ্রুতে। তার বুকের মধ্যে একটাই প্রার্থনা, যেন তার ছেলেটা আবার সুস্থ হয়ে ওঠে। কিন্তু খোলা জানালার ওপারে কালো কালো কিছু ছায়ামূর্তি নীরবে উঁকি দিয়ে এই দৃশ্য দেখে চলেছে, যেন তারা অদৃশ্য এক শক্তির মতো সব নজরে রাখছে। একসময় মগা চোখ খোলে, তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে, যেন আগুনের শিখা জ্বলছে। ছেলেটার দিকে তাকিয়ে সে গর্জে ওঠে, যে শক্তি এই ছেলেকে গ্রাস করতে চাস, শোন, এক্ষুনি বেরিয়ে যা, নইলে তোর অস্তিত্ব ধ্বংস করে দেব। মগার গর্জনের সাথে সাথেই ঘরের পরিবেশ কেঁপে ওঠে।
তারপর ছেলেটার শরীর ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠতে শুরু করে। সত্য স্থির দৃষ্টিতে এই দৃশ্য দেখতে থাকে। একটা সময় ছেলেটার চোখ দুটো ধপ করে খুলে যায়। চোখ দুটো পুরো কালো, যেন চোখের কোটর পুরো ফাঁকা, আর মুখে একটা বিশাল চেরা হাসি ফুটে ওঠে। তারপর ছেলেটার শরীর ধপাস করে মাটিতে পড়ে যায়। মগা আর সত্যর মুখে কোনো কথা নেই। তারা দুজনে অবাক হয়ে এই দৃশ্য দেখে চলেছে। একটা সময় ছেলেটার শরীরের ভিতর দিয়ে মানুষের আকৃতির একটা কালো অবয়ব বেরিয়ে আসে, আর প্রকাণ্ড একটা হাসির সাথে হাওয়ায় মিলিয়ে যায়। সত্য তার ছেলের গায়ে হাত রাখে আর কাঁপা গলায় ধীরে ধীরে নিজের ছেলের নাম ধরে ডাকতে থাকে। শুভা, এই সুভাষ, সুভাষ রে, সুভাষ রে, ওঠ বাবা। সুভাষের চোখ বন্ধ, দেহ নিঃসার। মগা এবার ধীরে ধীরে বলে ওঠে, দেখ সত্য, আমার কিছু করার ছিল না। তোর ছেলে আগের থেকেই প্রেতের শিকার হয়েছিল, সে ওকে নিয়ে গেছে। তুই যদি প্রথমেই আমাকে ডাকতি, তাহলে আমি তোর ছেলেকে হয়তো বাঁচাতে পারতাম। খগেন আগেই ওর অবস্থা খারাপ করে দিয়েছিল। সত্যর মুখে কোনো কথা নেই, শুধু চোখ দিয়ে অশ্রুবিন্দু ঝরে পড়ছে। মগা এবার হালকা ঢোক গিলে বলে, সত্য, তোর ছেলের দেহ প্রাণহীন হয়ে গেছে, তাই ছেলেটাকে আমায় দিয়ে দে, আমি সব সাধনা করব। এই কথাটা শুনে সত্য রাগে গর্জে ওঠে। শয়তান! সন্ধে নেমেছে। মোড়ল নন্দরাম চক্রবর্তী নিজের বাড়ির দাবায় বসে হুঁকোয় ভুরুক ভুরুক তামাক টানছে। তার সাথে বসে গল্প করছে এই গ্রামেরই দুই গুণী লোক, কেদার পণ্ডিত আর প্রফুল্ল। প্রফুল্ল পেশায় পটুয়া, ঠাকুরের মূর্তি তৈরি করে। মোড়ল তাকে ডেকেছে সরস্বতী ঠাকুরের মূর্তির কাজ দিতে। বুঝলে প্রফুল্ল, তোমার হাতের কাজ এতটাই অসাধারণ যে তার প্রশংসা যতই করি ততই কম মনে হয়। যা বলেছেন মোড়ল মশাই, এই প্রফুল্লর মতো হাতের কাজ এই নকশিকলা গায়ে আর একটাও দেখা যায় না। আরে না না, আপনাদের আশীর্বাদ আছে বলেই হাত চলে। ওদের মধ্যে এইসব কথাবার্তা চলছিল। এমন সময় একজন পাগলের মতো ছুটতে ছুটতে মোড়লের বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। বাড়ির সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে থাকে আর কেউ নয়, খগেন। কি হে খগেন, অমন ভাবে দৌড়ে এলে যে, কিছু হয়েছে নাকি? মরল মশাই, আমি আমি আজ গিয়েছিলাম গ্রামের বাইরে, একটা কাজ ছিল। কালকে সত্য কইলার ছেলেটার শরীর খুব খারাপ ছিল, বাতাস লেগেছিল। আমি ঝাড়িয়ে দিয়ে এসেছিলাম আর বলে এসেছিলাম আবার যদি শরীর খারাপ করে তাহলে মগার কাছে যেতে। আমি আজ বাড়িতে থাকবো না বলে এসেছিলাম, আর মগাকেও সব বলে দিয়েছিলাম। সত্য এলে যেন ও সত্যর বাড়িতে যায়। কিন্তু কিন্তু আমি একটু আগেই বাড়িতে ফিরে কি মনে হলো সত্যর ছেলেটাকে দেখতে, ওর বাড়িতে গিয়ে দেখি সত্য। কি হলো, চুপ হয়ে গেলে কেন? কি হয়েছে সত্যর? আপনি একবার দেখবেন, চলুন, ওখানে গিয়েই সব দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, চলো তাহলে দেখি কি হয়েছে। এই তোমরাও চলো, দেখে আসি কি হয়েছে। ওরা একসাথে সত্যর বাড়িতে যায়। সত্যর বাড়িতে গিয়ে ওরা দেখতে পায় একটা টুল মাটির মেঝেতে পড়ে আছে, আর সত্য
কালো আধার ডাকে তোকে, ছায়ার পথে চলিস যেতে। শ্মশান ধুমে রুদ্র হাসে, নিশীথ রাতে আদেশ ভাসে। রক্তচক্ষু ছায়ার বাহক, পথে এসো ভয়ঙ্কর গাহক।